আজকে আমাদের তামাদি আইন ১৯০৮ এর ১ম ক্লাস। যেহেতু আমাদের অনলি এমসিকিউ কোর্স, আমাদের ১ম টার্গেট হলো ২৯/১১/২০২৫ এ যে পরীক্ষা আছে এমসিকিউ পরীক্ষা, সেই পরীক্ষায় কৃতকার্য হওয়া, সেই পরীক্ষায় পাস করা। তাহলে ২৯/১১/২০২৫ এর যে পরীক্ষা, সেই পরীক্ষায় পাস করার জন্য আপনাকে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আপনাকে হচ্ছে সর্বপ্রথম যেটা গুরুত্ব দিতে হবে সেটা হলো যেই সাবজেক্টটি আমরা পড়বো, সেই সাবজেক্টে আসলে কি বুঝাতে চেয়েছে ওই সাবজেক্টটাতে। ওই সাবজেক্টটা আসলে কি বলতে চেয়েছে, উদ্দেশ্য কি? সেই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। আপনি না বুঝে গদবাঁধা মুখস্থ করবেন, মুখস্থ বিদ্যা কিন্তু বেশিক্ষণ থাকবে না। আর আপনি যদি একটা জিনিস বুঝে পড়েন তাহলে সেটা দীর্ঘদিন পর্যন্ত আপনার কিন্তু মনের মধ্যে থাকবে। ওকে, আমরা শুরু করতে পারি তামাদি আইন। তাহলে আমরা তামাদিনের একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম। যে ফ্রি ক্লাসে যারা যুক্ত হয়েছিলেন সেটা তো শুনেছেনই। রহিম নামক একজন ব্যক্তি, রহিম এবং করিমকে নিলাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই করিম নামক এক ব্যক্তি রড দিয়ে তার মাথায় বাড়ি দিয়েছে, আঘাত করেছে। এখন রড দিয়ে আঘাত করার কারণে রহিম সাহেব কি হলো? গুরুতর আঘাতপ্রাপ্ত হলো। রহিম সাহেব যে গুরুতর আঘাতপ্রাপ্ত হলো, এই ক্ষেত্রে রহিম সাহেব কোন আইনে মামলা করতে পারবে? এক্ষেত্রে রহিম সাহেব হচ্ছে দণ্ডবিধি আইনে মামলা করতে পারবে, অর্থাৎ পেনাল কোডে মামলা করতে পারবে। তাহলে দণ্ডবিধির কোন ধারায় মামলা করতে পারবে? দণ্ডবিধির হলো ৩২৬ ধারায় মামলা করতে পারবে, যেটা আমরা ২৬ এর মামলা বলি। এখন মামলা যদি দণ্ডবিধিতে হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে আবারও বলতেছি, মামলা যদি দণ্ডবিধিতে হয়, তাহলে সেক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। ঠিক তেমনি যদি আরেকটা গল্প বলি, যে রহিম সাহেব একটা জমিতে ভূ দখলে ছিলেন দীর্ঘদিন। হঠাৎ করেই তিনি স্থানীয় যে ভূমিদস্যু করিম, তার সাথে আরো ১৫-২০ জন আছে, করিম সাহেব কর্তৃক কি হলেন? বেদখল হলেন। তাহলে কেউ যদি স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়, সেক্ষেত্রে কি করতে পারবে? যিনি বেদখল হলেন, রহিম সাহেব যে বেদখল হলেন, রহিম সাহেব হলো সুনির্দিষ্ট প্রতিকারের ৮ ধারায় বা ৯ ধারায় কি করতে পারবেন? মোকদ্দমা দায়ের করে তার দখল সত্ত্বসহ পুনরুদ্ধার করতে পারবেন। এখন যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোকদ্দমা হয়, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মোকদ্দমা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধি। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা হলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। এখন এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে, যে সাক্ষ্য আইন, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সাক্ষ্য আইন, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি। তাহলে এখানে আমাদের যেই তামাদি আইনটা আছে, সেই তামাদি আইনটা কিভাবে কাজে লাগতেছে? তাহলে এই যে আজকে আঘাত করা হলো, আজকে হলো ৭/৯/২০২৫। আজকে যদি আঘাত করা হয়, সেক্ষেত্রে এই আঘাতের জন্য কতদিন পর মামলা দায়ের করা যাবে? এই আঘাতের জন্য যেকোনো সময় মামলা দায়ের করা যাবে। মামলা দায়ের করা যাবে। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি নাই? নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। তার মানে আপনি আজকে আঘাত করা হয়েছে, সেই আঘাতের জন্য ২০ বছর পরেও মামলা দায়ের করতে পারবেন। যেমন সাবেক আ প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়েছিল অনেক আগে। সেটার বিষয়ে কিন্তু এতদিন পরে কি হয়েছে? মামলা হয়েছে। যেহেতু ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়েরের নির্দিষ্ট কোনো কি নাই? নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। কিন্তু দেওয়ানি যে মামলাটা আছে, স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে, রহিম সাহেব কি করতে পারবেন? আপনি বললেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন।
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই যে উনি ৮ ধারায় বা ৯ ধারায় যে মামলা করতে পারবেন, এই মামলাগুলো কতদিনের মধ্যে করতে পারবেন? তাহলে ৯ ধারার মামলা করতে পারবেন হচ্ছে আর্টিকেল 3 অনুযায়ী ৬ মাসের মধ্যে। এবং ৮ ধারার যে মামলাটা সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের যে মামলাটা এটা করতে পারবেন হচ্ছে আর্টিকেল ১৪২ 142 অনুযায়ী ১২ বৎসরের মধ্যে। তার মানে তামাদি আইন বলে দিচ্ছে আপনাকে এতদিনের মধ্যে কি করতে হবে? দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। আপনাকে এতদিনের মধ্যে কি করতে হবে? দরখাস্ত দায়ের করতে হবে। এতদিনের মধ্যে আপনাকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। তাহলে একটা বিবাদ যদি তৈরি হয়, সেটা কিন্তু মারামারির মামলার বিবাদ হয়েছে ১ম এ। তাহলে মারামারির মামলার যে বিবাদ হয়েছে, সেটার নির্দিষ্ট কোনো মামলা করার তামাদির মেয়াদ নাই। কিন্তু দেওয়ানি সম্পর্কিত যে বিবাদটা তৈরি হয়েছে, সেই বিবাদটা যাতে কি হয়? যথাসময়ে শেষ হয়ে যায়। দীর্ঘদিন যাতে সেই বিষয় নিয়ে ঝামেলা পোহাতে না হয়। এই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। তাহলে তামাদি আইন কেন? তামাদি আইন হচ্ছে একটা বিবাদ যদি তৈরি হয়, সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়, এই নিয়ে যাতে আপনাদের দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়, সেইজন্যই কিন্তু আমাদের এই তামাদি আইন। তাহলে এই যে রহিম এবং করিমের মধ্যে বিবাদ তৈরি হলো। রহিমকে কি করতে হবে? ৬ মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। রহিমকে কি করতে হবে? ১২ বছরের মধ্যে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। তামাদি আইনের মূল উদ্দেশ্য হলো একটা বিবাদ যদি তৈরি হয়, সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই কারণেই কিন্তু তামাদি আইন। তামাদি আইন ১৯০৮ দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। শুধু একটা ব্যতিক্রম আছে যে তামাদি আইন প্রযোজ্য হয় না কোন ক্ষেত্রে? তামাদি আইন প্রযোজ্য হয় না হচ্ছে ফৌজদারি মূল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে। ফৌজদারি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যত কিছু আছে, যা কিছু আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? এই তামাদি আইন প্রযোজ্য হবে। তামাদি আইন থেকে আমাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষায় মার্ক থাকবে হচ্ছে কত? মার্ক থাকবে হচ্ছে আপনার আ 20 দুঃখিত ১০, 10 মার্ক। এবং লিখিত পরীক্ষায় হলো কত মার্ক? লিখিত পরীক্ষায় হলো ১৫ মার্ক। টোটাল ২৫ মার্ক। তাহলে এমসিকিউ পরীক্ষায় ১০, লিখিত পরীক্ষায় কত? লিখিত পরীক্ষায় ১৫, টোটাল ২৫। ছোট্ট একটা আইন ২৯ টি ধারা এবং আমরা হচ্ছে আর্টিকেলের কথা বলেছিলাম ৫০ টির মতো। তাহলে এই অল্প ছোট একটা আইন পড়ে আমাদের পরবর্তী যে বার কাউন্সিল পরীক্ষা, এমসিকিউ পরীক্ষায় পাচ্ছি ১০ মার্ক, লিখিত পরীক্ষায় পাচ্ছি ১৫ মার্ক। তার মানে আমাদের হচ্ছে এই তামাদি আইন যেহেতু ছোট আইন, মজার সাবজেক্ট, আমাদের টার্গেট থাকবে এমসিকিউ পরীক্ষায় তামাদি আইন থেকে আমাদের ১০ এ ১০ ই লাগবে। এইখান থেকে যাতে আমাদের কোনোভাবেই ১ মার্ক ছুটে না যায়। তাহলে আমরা যে তামাদি আইন পড়তেছি গুরুত্বপূর্ণ বিষয়, একেবারেই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো আপনারা দয়া করে খাতায় লিখে পড়বেন। যদি খাতায় লিখে না পড়েন, এই তথ্যগুলো কিন্তু আপনাদের মনে থাকবে না। তাহলে ১ম এই আসি, তামাদি আইন কত সালের আইন? আমরা যে তামাদি আইন পড়তেছি, তামাদি আইন হলো ১৯০৮ সালের আইন। এবং ১৯০৮ সালের এই যে তামাদি আইন, এটা কি ধরনের আইন? এটা হলো প্রসিডিউরাল ল বা হচ্ছে কি ধরনের আইন? পদ্ধতিগত আইন। তবে তামাদি আইনে ২ টা ধারা তত্ত্বগত আছে। সেই ২ টা ধারা কি? যে ২ টা ধারা তত্ত্বগত ২৬ এবং ২৮। ২৬ এবং ২৮ ধারা ব্যতীত কি? ২৬ এবং ২৮ ধারা ব্যতীত সকল ধারাই কি? পদ্ধতিগত। আর ২৬ আর ২৮ ধারা কি? ২৬ এবং ২৮ ধারা হলো তত্ত্বগত। কারণ ২৬ এবং ২৮ ধারায় কি করা যায়? ২৬ এবং ২৮ ধারায় মোকদ্দমা দায়ের করা যায়। এমসিকিউ পরীক্ষার জন্য অনেক ইম্পোর্টেন্ট। তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? এর উত্তর কি হবে? তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় হচ্ছে ১৮৫৯ সালে। এবং ১৮৫৯ সালের যেই তামাদি আইনটা আছে সেটা কার্যকর হয় কবে থেকে? এটাও আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। তা ১৮৫৯ সালের তামাদি আইন কার্যকর হয় হচ্ছে ১৮৬২ সালে। বর্তমান যে তামাদি আইন এটা কার্যকর হয় কবে থেকে? বর্তমান তামাদি আইন কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। তাহলে একটু রিপিট করে দিচ্ছি। তামাদি আইন কত সালের আইন? তামাদি আইন হলো ১৯০৮ সালের আইন। আর এটার সাথে যদি আমরা মিলিয়ে পড়ি দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি কত সালের আইন? দেওয়ানি কার্যবিধিও ১৯০৮ সালের আইন। দেওয়ানি কার্যবিধি কার্যকর হয় কবে থেকে? দেওয়ানি কার্যবিধি কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। ঠিক তেমনি আপনাদের
দেওয়ানি কার্যবিধি যেমন কার্যকর হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারিতে, ঠিক তেমনি তামাদি আইনও কি হয়? কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারিতে। তামাদি আইনে মোট ধারা কয়টি আছে? তামাদি আইনে মোট ধারা ছিল হচ্ছে ৩২ টি। বর্তমানে কয়টি বলবৎ আছে তামাদি আইনে ধারা? বর্তমানে বলবৎ আছে হচ্ছে আপনার ২৯ টি। আপনারা প্রায়ই আমাকে কোয়েশ্চেন করে থাকেন এবং সেটার জন্য অনেকে কলও করেন যে এমসিকিউ পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসলে কিভাবে এটার উত্তর করব? তাহলে উত্তর করবেন হচ্ছে এইভাবে, এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে তামাদি আইনে সর্বমোট কতটি ধারা আছে? তাহলে এই প্রশ্নের উত্তর হবে সর্বমোট হলো ৩২ টি ধারা আছে। এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে তামাদি আইনে মোট কয়টি ধারা বলবৎ আছে বা কার্যকর আছে? তাহলে তামাদি আইনে মোট ধারা কার্যকর আছে হচ্ছে ২৯ টি। তামাদি আইনে তফসিল কতগুলো ছিল? তামাদি আইনে তফসিল ছিল হচ্ছে কয়টি? তফসিল ছিল হচ্ছে ৩ টি। কিন্তু বর্তমানে বলবৎ আছে কয়টি? বর্তমান বলবৎ আছে হচ্ছে এ তামাদি আইনের অনুচ্ছেদ কতগুলো আছে প্রথম তফসিলে? প্রথম তফসিলে ১৮৩ টি অনুচ্ছেদ আছে। কতগুলো অনুচ্ছেদ আছে প্রথম তফসিলে? প্রথম তফসিলে ১৮৩ টি অনুচ্ছেদ আছে। কতগুলো অনুচ্ছেদ আছে? এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো। যে প্রথম তফসিলে কতগুলো অনুচ্ছেদ আছে? প্রথম তফসিলে ১৮৩ টি অনুচ্ছেদ আছে। ওকে। তারপরে এই যে তামাদি আইন, তামাদি আইন আপনার কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়? তামাদি আইন আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তামাদি আইন কি হয়? তামাদি আইন ফৌজদারি মামলার ক্ষেত্রেও কি হয়? ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তামাদি দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রেও কি হয়? ফৌজদারি মামলার ক্ষেত্রেও কিন্তু এই তামাদি আইন প্রযোজ্য হয়। শুধু একটা ব্যতিক্রম আছে যে কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না? তাহলে উত্তর কি হবে? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে কি হয় না? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না। কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে। তবে দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে কি হবে? দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে। আমাদের তামাদি আইনের ৩ ধারা হলো এই তামাদি আইনের বাইবেল। তামাদি আইনের ৩ ধারায় কি বলা আছে? তামাদি আইনের ৩ ধারায় বলা আছে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল। তাহলে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো খারিজ। আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। তাহলে কিভাবে খারিজ করবেন তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল খারিজ? আমাদের এই যে তামাদি আইন আছে, তামাদি আইনের ১ থেকে ২৯ ধারায় যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে এবং তামাদি আইনের যে ১৮৩ অনুচ্ছেদে যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা আপিল দায়ের করে, হ্যাঁ? বা দরখাস্ত দায়ের করে সেটার ফলাফল কি হবে? সেটার ফলাফল হবে খারিজ হবে। এক ধারা থেকেও কিন্তু তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়লাম, একেবারে যে বেসিক বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা সবাই খাতায় লিখে পড়বেন। কিভাবে পড়বেন? এই বিষয়গুলো অবশ্যই আপনারা খাতায় লিখে পড়বেন। এক ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসতে পারে যে তামাদি আইন কবে থেকে কার্যকর হয়? এটা কিন্তু আমরা পড়েছি। হ্যাঁ? এটা আমরা কিন্তু পড়েছি যে তামাদি আইন কবে থেকে কার্যকর হয়? কিছুক্ষণ আগেই পড়েছি। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য। তামাদি আইন কার্যকর হয় হচ্ছে ১-১-১৯০৯ থেকে। কবে থেকে কার্যকর হয়? ১-১-১৯০৯ থেকে। ২ ধারায় কি আছে? ২ ধারায় আছে ডেফিনিশন বা সংজ্ঞা। তাহলে এই যে ২ ধারায় ডেফিনিশন বা সংজ্ঞা আছে ২ ধারায়। তাহলে এই ডেফিনিশন বা সংজ্ঞা আমরা কিভাবে পড়ব? আমরা হচ্ছে এটা পড়ব এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য কিভাবে পড়ব? খাতায় লিখে পড়ব। খাতায় কি লিখব? খাতায় লিখব ধারা ২। সবাই লিখেন যারা যুক্ত হয়েছেন আজকের ক্লাসে। সবাই খাতায় লিখেন। লিখেন হচ্ছে ধারা ২। ধারা ২ লিখে তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেন। ফার্স্ট ব্র্যাকেটে কি থাকবে? ফার্স্ট ব্র্যাকেটে থাকবে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বা দরখাস্তকারী। ২ এর ১। তাহলে ধারা ২ হচ্ছে সংজ্ঞা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটে কি দিবেন? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিবেন হচ্ছে ১। তার মানে ২ এর ১। ২ এর ১ মানে হলো কি? ২ এর ১ মানে হলো দরখাস্তকারী বা অ্যাপ্লিক্যান্ট। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে অ্যাপ্লিক্যান্টের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? তাহলে উত্তর কি হবে?
অ্যাপ্লিক্যান্টের সংজ্ঞা আছে হচ্ছে ২ এর ১ ধারায়। তারপরে আসি হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময়পত্র। এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে বিল অফ এক্সচেঞ্জ এর সংজ্ঞা কোথায় আছে? ২ এর ২ আছে। তাহলে আমরা খাতায় কি লিখব? খাতায় লিখব হচ্ছে ধারা লিখেন সবাই ধারা ২ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব ২ এর ১ সমান, সমান অ্যাপ্লিক্যান্ট ইংলিশ সহ পড়তে হবে বা দরখাস্তকারী। তারপরে লিখব হচ্ছে ধারা ২ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ভিতরে দিব হচ্ছে কি ২, ২ এর ২ কি? বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময়। তারপরে লিখব হচ্ছে ধারা ২ ফার্স্ট ব্র্যাকেট দিব, ভিতরে কি থাকবে? ২ এর ৩, ৩ এ কি থাকবে? বন্ড বা মুচলেকা। তারপরে হচ্ছে ২ এর ৪ বিবাদী। তাহলে বিবাদী কোথায় আছে? বিবাদী আছে হচ্ছে ২ এর ৪ এ ডিপেন্ডেন্ট। আ তারপর হচ্ছে ২ এর ৫, ২ এর ৫ খাতায় লিখতেছেন নিশ্চয়ই সবাই। ২ এর ৫ এ হলো কি? ইজমেন্ট বা সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব। এটা আপনাদের একটু ডেফিনিশনটা পড়িয়ে দেই। লিখিত পরীক্ষায় আসে যে সুখাধিকার বলতে কি বোঝেন? এমসিকিউ পরীক্ষায়ও আসে যে সুখাধিকারের সংজ্ঞা বা ব্যবহার সত্ত্বের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? তাহলে উত্তর কি হবে? সুখাধিকারের সংজ্ঞা আছে হচ্ছে আপনার ২ এর ৫ ধারায়। আমরা সবাই ২৬ ধারার বৃত্ত ভরাট করি। ২৬ ধারায় কিন্তু সুখাধিকারের সংজ্ঞা নেই। তাহলে সুখাধিকারের সংজ্ঞা কোথায় আছে? সুখাধিকারের সংজ্ঞা আছে হচ্ছে ২ এর ৫ ধারায়। তাহলে সুখাধিকার কাকে বলে? স্রষ্টা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত সকল অধিকারকে বলা হয় কি? সকল অধিকারকে বলা হয় সুখাধিকার। তাহলে আলো প্রবেশ, ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ, ব্যবহার রাখার অধিকার যেগুলো আপনি জন্মলগ্ন থেকে ভোগ করেছেন। এই অধিকারগুলোকে বলা হয় কি? এই অধিকারগুলোকে বলা হয় সুখাধিকার। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? তাহলে আমরা কি বৃত্ত ভরাট করব? আমরা কি বৃত্ত ভরাট করব কি? ২৬ নাকি ২ এর ৫? উত্তর কি হবে? ২ এর ৫ হবে। তারপরে ২ এর ৬ ফরেন কান্ট্রি বা বিদেশ লিখিত পরীক্ষায় কোশ্চেন যেটা আছে সেটা হলো সুখাধিকার বলতে কি বোঝেন? ব্যক্তিগত সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জিত হয়? সরকারি সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জিত হয়? এরকমভাবে কিন্তু আপনাদের কোশ্চেন আসে। তাহলে সুখাধিকারের আ সংজ্ঞা আছে ২ এর ৫ ধারায়, ফরেন কান্ট্রি বা বিদেশের সংজ্ঞা আছে কততে? ২ এর ৬ ধারায়। গুড ফেইথ বা সরল বিশ্বাসের সংজ্ঞা আছে ২ এর ৭ ধারায়। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। আমি যখন ইম্পোর্টেন্ট বলবো তখন ওই বিষয়গুলোতে আপনারা যারা লাল কালি ইউজ করেন না, আপনারা হচ্ছে পড়ার সময় অবশ্যই লাল কালি ইউজ করবেন। পরীক্ষার খাতায় না। পরীক্ষার খাতায় লাল কালি ইউজ করলে সরাসরি কেটে দিবে। তাহলে আমরা লাল কালি কোথায় ইউজ করব? লাল কালি ইউজ করব হচ্ছে আমরা যখন পড়ি, বাসায় পড়ি তখন হচ্ছে আমরা লাল কালি ইউজ করব। এবং লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দাগে, 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 দাগে পড়ব। হাইলাইটার ইউজ করতে পারেন। হাইলাইটার ইউজ করলে খারাপ নয়। তবে হাইলাইটার ইউজ করলে ওইটা দীর্ঘদিন টেকসই হয় না। তাহলে ২ এর ৭ গুড ফেইথ বা সরল বিশ্বাস। তাহলে যেই কাজ যথাযথ যত্ন এবং সাবধানতা মনোযোগ সহকারে করা হয়েছে, সেই কাজ কিভাবে করা হয়েছে? সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে যেই কাজ যথাযথ যত্ন বা সাবধানতার সাথে করা হয়নি, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়নি। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে গুড ফেইথ এর সংজ্ঞা কত দ্বারা আছে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ২ এর ৭। তারপরে হলো বাদী বা প্লেনটিফ। বাদী সংজ্ঞা কত ধারায় আছে? বাদী বা প্লেনটিফের সংজ্ঞা আছে হচ্ছে আপনার ২ এর ৮ ধারায়। আচ্ছা একটু বাদী বিবাদী বলি। যে ব্যক্তি মামলা করে তাকে বলা হয় বাদী। যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে বলা হয় কি? বিবাদী। তারপর হচ্ছে প্রমিসরি নোট বা অঙ্গীকারপত্রের সংজ্ঞা আছে কত ধারায়? ২ এর ৯ ধারায়। মোকদ্দমা বা সুটের সংজ্ঞা আছে কত ধারায়? মোকদ্দমা বা সুটের সংজ্ঞা আছে ২ এর ১০ ধারায়। ওসি, ওসি মানে হলো ট্রাস্টি বা জিম্মাদার। এখানে জিম্মাদার শব্দটা লেখা নাই। আপনারা হচ্ছে খাতায় লিখে রাখতে পারেন। ওসি বা ট্রাস্টি মানে হলো কি? ওসি বা ট্রাস্টি মানে হলো জিম্মাদার। আচ্ছা আপনাদের যেহেতু এডমিটেড গ্রুপ আমরা খুলেছি, এডমিটেড গ্রুপে আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের বার কাউন্সিলের যেই ৭ টা সাবজেক্ট আছে, সর্বশেষ দেওয়ানি কার্যবিধি এবং সর্বশেষ ফৌজদারি কার্যবিধি এবং সর্বশেষ যে ২০২৫ সালে পরীক্ষা হয়েছে, সেগুলি সহ সর্বোচ্চ সংখ্যক নৈর্ব্যক্তিক সহ আপনাদের যেই আ আ এমসিকিউ আছে ৭ টা সাবজেক্টের যে পিডিএফ নোট আছে সেগুলো আপনাদেরকে আমি আগামীকালকে সকালবেলা আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে গ্রুপে দিয়ে দিবে। সেগুলো আপনারা চাইলে আপনাদের এলাকা থেকে যে প্রিন্টার মেশিন আছে, সেগুলো থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। আমার মনে হয় যে ৭০০ পেজের উপরে হবে। আর যদি আপনারা এই ৭ টা সাবজেক্ট আপনারা যদি প্রিন্ট করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার বই আকারে সেগুলো করা আছে।
হ্যাঁ? আপনারা সেটা কি করতে পারেন? সেটা চাইলে আপনারা বই আকারেও আমার কাছ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রিন্টিং করতে যে খরচ হয়েছে, সেই খরচটা কিন্তু দেয়া লাগবে এবং ডেলিভারি চার্জ দেয়া লাগবে। যাতে আপনার বাসায় সেই বইটা হোম ডেলিভারি হতে পারে। ওকে, আপনারা হচ্ছে ওসি মানে হলো জিম্মাদার বা হচ্ছে কি ট্রাস্টি। ৩ ধারা থেকে এইবারও এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয়েছে। ২০২৫ সালে যেই এমসিকিউ পরীক্ষা হয়েছে, সেই এমসিকিউ পরীক্ষায় ২৫ সালেও কি হয়েছে? কোয়েশ্চেন হয়েছে। যে তামাদির মেয়াদ শেষে হুম, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো কি? ফলাফল হলো বুক প্রাইস বলেছেন, মেসেজ দিচ্ছেন। বুক প্রাইস আপনার বাসায় হোম ডেলিভারি সহ ৳১১৭০ পড়বে। আমাদের ৩ দ্বারা হচ্ছে আমরা বলেছি যে এই আ যে তামাদি আইন আছে সেই তামাদি আইনের ভাইবেল। এবং এখান থেকে প্রতিবারই কোয়েশ্চেন হয়। এমসিকিউ পরীক্ষায় কতগুলো স্টাইলে কোয়েশ্চেন হতে পারে ৩ ধারা থেকে? ১ম এই আমরা যদি বলি যে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি হবে? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো কি? সেটা খারিজ হবে। ডিসমিসাল অফ সুট ইটিসি ইনস্টিটিউটেড আফটার পিরিয়ড অফ কি? আফটার পিরিয়ড অফ লিমিটেশন। ডিসমিসাল অফ সুটস ইটিসি ইনস্টিটিউটেড আফটার পিরিয়ড অফ লিমিটেশন। তার মানে হলো তামাদি মেয়াদ অন্তে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদি মেয়াদ অন্তে দায়েরকৃত মামলার ফলাফল হলো আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। তাহলে আমাদের এই তামাদি আইনের ৪ থেকে ২৫ ধারা একদম ট্রু সেন্স এ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। কি কোয়েশ্চেন আসতে পারে? ১ নম্বরে বলেছি যে কোয়েশ্চেনটা আসতে পারে যে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো সেটা কি হবে? ফলাফল হলো খারিজ হবে। ওকে। তারপরে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে ডিসমিসাল অফ সুট, হ্যাঁ? ইটিসি ইনস্টিটিউটেড ইটিসি আফটার পিরিয়ড অফ লিমিটেশন। এটা কোথায় আছে? এই সম্পর্কিত বিধান ইংলিশটা তুলে দিবে। হ্যাঁ, তাহলে আছে হচ্ছে ধারা ৩ এ আছে। তাহলে কেউ যদি আ আপনার হচ্ছে তামাদিনের যে সময়সীমা বলে দেয়া আছে ৪ থেকে ২৫ ধারায় এবং আপনার ১ম তফসিলে যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে। তাহলে ১ম তফসিলে তামাদির মেয়াদ বলা আছে কোথায়? ১ থেকে ১৮৩ অনুচ্ছেদে বলা আছে। তাহলে এই যে ১ থেকে ১৮৩ অনুচ্ছেদে যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মোকদ্দমা, সেটা মামলা হোক, আপিল হোক, দরখাস্ত হোক, সেটা যদি দায়ের করে সেটার ফলাফল কি হবে? সেটা আদালত খারিজ করে দিবে। এই ক্ষেত্রে একটা বিষয় এখানে নোটেড বিষয় যেটা, সেটাও আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। অপরপক্ষ যদি আপত্তি নাও দেয় অপরপক্ষ যদি আপত্তি নাও দেয়, তারপরেও আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। অর্থাৎ যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে হলো বিবাদী। তাহলে বিবাদী যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরেও আদালত সেটা কি করে দিবেন? তারপরেও আদালত সেটা খারিজ করে দিবেন। তাহলে ৩ ধারার বেসিক কথা কি? ৩ ধারার বেসিক কথা হলো তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা। তাহলে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? দায়েরকৃত মামলার ফলাফল হলো আদালত কি করে দিবেন সেটা? আদালত সেটা খারিজ করে দিবেন। সেলিম ভাই, সেলিম ভাই? ওকে, তাহলে আমাদের ৩ ধারায় বলা আছে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? হ্যাঁ, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো খারিজ। ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। একটা রং চা নিয়ে আসেন। রং চা নিয়ে আসেন। ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে ব্যতিক্রম আছে কোথায়? আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম। হ্যাঁ? ব্যতিক্রম আছে হচ্ছে আপনার ৫ ধারায় এবং ১৪ ধারায়। আমরা আজকে কিন্তু গত ক্লাসে আমরা যখন ফ্রি ক্লাস করেছিলাম, হ্যাঁ? তখন কিন্তু আমরা কি করিনি? আমরা হচ্ছে আ আ ১৪ ধারাটা পড়িনি। কি পড়িনি? ১৪ ধারা পড়িনি। কিন্তু আজকে কি করব? আজকে কিন্তু ৫ ধারা এবং ১৪ ধারা আমরা হচ্ছে একসাথে কি করব? একসাথে মিলিয়ে পড়ব।
তাহলে ৫ ধারায় কি বলা আছে? ৪ ধারাটা আমরা পড়বো একটু পরেই। ৫ ধারায় বলা আছে কন্ডোনেশন অফ ডিলে, তামাদির সময়সীমা বৃদ্ধি বা বিলম্ব মার্জনা মওকুফ। আমাদের ৩ ধারায় বলা আছে তামাদির মেয়াদ শেষে কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে আর তারপরে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিবাদী পক্ষ যদি আপত্তি নাও দেয় তারপরে আদালত সেটা খারিজ করে দিবেন। আর ৫ ধারায় যে বিষয়টা বলা আছে যে আপনার যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারেন, যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে উপযুক্ত কারণে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। তাহলে কোন ক্ষেত্র ব্যতীত? দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত। তাহলে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, অন্যান্য দরখাস্ত। এই ৫ টা বিষয়ে যদি আপনি আদালতকে কি করতে পারেন? যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে সেগুলোতে আদালত কি করতে পারেন? সেগুলোতে আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন। তার মানে ৫ ধারার বেসিক কথা হলো কন্ডোনেশন অফ ডিলে। ধরেন একেবারেই ট্রু সেন্সে আপনি একটা মামলায় হেরে গেছেন। আপনি একটা দেওয়ানি মামলা করেছেন, কিন্তু সেই দেওয়ানি মামলা করে আপনি হেরে গেছেন। তাহলে আপনি হলেন কি? আপনি হলেন সংক্ষুব্ধ পক্ষ। তাহলে সংক্ষুব্ধ পক্ষ মামলা করে হেরে গেছে। সে কি করতে পারবে? সে হচ্ছে আপিল করতে পারবে। এখন ধরেন তাকে কত দিনের মধ্যে আপিল করতে হবে? ধরেন তাকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এখন যেকোনো কারণে আপনি ৩০ দিনের মধ্যে কি করতে পারেননি? ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেননি। কেন আপিল করতে পারেননি? কারণ আপনি গুরুতর অসুস্থ ছিলেন। এখন যে এই যে গুরুতর অসুস্থ ছিলেন সেই কারণে আপনি ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেননি। আপনার সময়সীমা কি হয়ে গেছে? সময়সীমা অলরেডি ১০০ দিন কিল হয়ে গেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? এই ৫ ধারায় হচ্ছে তামাদি সময়সীমা বৃদ্ধি বা বিলম্ব মার্জনা মওকুফের কি করতে পারবেন? আবেদন দিতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আদালতকে সন্তুষ্ট করতে হবে যে আপনি যে তামাদির মেয়াদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, কেন পারেননি? সেটা আদালতকে আপনাকে হচ্ছে কি করতে হবে? বোঝাতে হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় ৫ ধারা থেকে যে কোয়েশ্চেন গুলো হয়, একটু মাথায় নিবেন দয়া করে। ওই কোয়েশ্চেন গুলোই দেখবেন যে পরীক্ষায় চলে আসছে। এমসিকিউ পরীক্ষায় আসবে তামাদি সময়সীমা বৃদ্ধি সম্পর্কিত বা বিলম্ব মার্জনা মওকুফ সম্পর্কিত বিধান তামাদি আইনের কোথায় আছে? তামাদি আইনের ৫ ধারায় আছে। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস কোথায় আছে? তামাদি আইনের ৫ ধারায় আছে। আচ্ছা, এই তামাদি আইনের ৫ ধারা যেটা সবচেয়ে বেশি আসছে পরীক্ষায় এবং আসার মতো, এই তামাদি আইনের ৫ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে না হচ্ছে একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি, খাতায় লিখে রাখতে পারেন দেওয়ানি মূল মোকদ্দমার ক্ষেত্রে। তাহলে এই ৫ ধারার ব্যতিক্রম কি? ৫ ধারার ব্যতিক্রম হলো দেওয়ানি মূল মোকদ্দমা। এমসিকিউ পরীক্ষার বিগত সালে কোশ্চেনে দেখবেন যে ২ বার ৩ বার করে আসছে। দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি ৫ টা বিষয়ে আদালতকে আপনি স্যাটিসফাই করতে পারলে আদালত কি করেন? আদালত সময়সীমা কি করতে পারেন? সময়সীমা বৃদ্ধি করতে পারেন। আর এমসিকিউ পরীক্ষায় আরেকটা কোশ্চেন আসে যে এই যে সময়সীমা আদালত বৃদ্ধি করবেন ৫ ধারায়, সেটা কি বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, সেই ক্ষেত্রেও কি আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন এই ৫ ধারায়? সেই ক্ষেত্রে কিন্তু পারেন না। কেন? কারণ আমাদের ২৯ এর ২ ধারায়ের বিধানে বলা আছে যে বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কি হবে না? সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনার তামাদিনের ৫ ধারা কি হবে না? ৫ ধারা প্রযোজ্য হবে না। আর এটা কিন্তু ব্যতিক্রম। আমরা বলতেছি আপিলের ক্ষেত্রে আদালতকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, সেই ক্ষেত্রে আদালত এই ৫ ধারায় সময়সীমা বৃদ্ধি করতে পারেন। কিন্তু যদি বিশেষ আইনে তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার সেই তামাদির মেয়াদের মধ্যে যদি আপনি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, যেমন আমরা যদি বলি স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 বিশেষ ক্ষমতা আইনের ৩০ ধারায় বলা আছে, বিশেষ ট্রাইব্যুনাল যদি কোনো রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপনাকে ৬০ দিন বা ৩০ দিনের মধ্যে কি করতে হবে? হাইকোর্টে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এখন আপনি যদি হাইকোর্টে ৩০ দিনের মধ্যে আপিল করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে তামাদিনের ৫ ধারা কি প্রযোজ্য হবে? উত্তর কি হবে? না। সেই ক্ষেত্রে তামাদিনের ৫ ধারা কি হবে না? সেক্ষেত্রে তামাদিনের ৫ ধারা প্রযোজ্য হবে না। আচ্ছা, তারপরে আমরা ১৪ ধারায় চলে যাব। তাহলে আমাদের ৫ ধারার বেসিক কথা কি? যদি আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারেন,
তাহলে সেই ক্ষেত্রে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত এক্সেপশন হলো দেওয়ানি মূল মোকদ্দমা। তাহলে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারলে আদালত কি করবেন? আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন। আর আমাদের ১৪ ধারায় বলা আছে দেওয়ানি মূল মোকদ্দমার ক্ষেত্রেও আদালত কি করতে পারেন? আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন। তাহলে দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে আদালত কিভাবে সময়সীমা বৃদ্ধি করতে পারেন? একেবারে ট্রু সেন্স এ যদি বলি আদালতের যে জুরিসডিকশন আছে সাধারণত ২ ধরনের হয়ে থাকে। একটা হলো পিকুনিয়ারি জুরিসডিকশন, আরেকটা হলো কি টেরিটোরিয়াল জুরিসডিকশন। তাহলে পিকুনিয়ারি জুরিসডিকশন কি? আর্থিক এখতিয়ার। সাধারণত দেওয়ানি আদালত কত প্রকার? দেওয়ানি আদালত হলো ৫ প্রকার। এটা কোথায় বলা আছে? দেওয়ানি কার্যবিধির কোথাও বলা নেই যে দেওয়ানি আদালত ৫ প্রকার। তাহলে কোথায় বলা আছে কোথায়? বলা আছে হচ্ছে আপনার এই যে ৫ প্রকার এটা বলা আছে হচ্ছে সিভিল কোর্ট অ্যাক্টে। অ্যাক্টের ৩ ধারায়। তাহলে সিভিল কোর্ট অ্যাক্টের ৩ ধারা অনুযায়ী দেওয়ানি আদালত ৫ প্রকার। কি, কি? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ। এই যে ৫ প্রকারের যেই দেওয়ানি আদালত আছে তার মধ্যে কোন, কোন আদালতের হচ্ছে মামলা আমলে নেয়ার বা হচ্ছে গ্রহণ করার ক্ষমতা আছে তার মধ্যে হলো সহকারী, সিনিয়র সহকারী এবং যুগ্ম। তাহলে সহকারী জজের পিকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার কত? আপনারা সকলেই জানেন যে সহকারী জজ ১ থেকে ১৫ লক্ষ টাকা মূল্যমানের মোকদ্দমার কি করতে পারেন? বিচার করতে পারেন। সিনিয়র সহকারী জজ ১৫,০০,০০০ টাকা থেকে ২৫,০০,০০০ টাকা মূল্যমানের একটি মামলার কি করতে পারেন? বিচার করতে পারেন। আর যুগ্ম জেলা জজ আদালতে আপনি কি করতে পারবেন? হ্যাঁ, অসীম সংখ্যক কি করতে পারবেন? যেকোনো পরিমাণ সংখ্যক মামলার দায়ের করতে পারবেন। তার মানে এই ৩ টা আদালতেই দেওয়ানি মামলা কি হয়? দায়ের হয়। তাহলে একেবারেই ট্রু সেন্স এ আপনার যদি বলি, ধরেন আ ২০,০০,০০০ টাকা মূল্যমানের একটা মামলা। তাহলে ২০,০০,০০০ টাকা মূল্যমানের একটা মামলা কোন আদালতে দায়ের করতে হবে আপনাকে? ২০,০০,০০০ টাকা মূল্যমানের মামলা ২০,০০,০০০ টাকা মূল্যমানের মামলা আপনাকে দায়ের করতে হবে হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালতে। এখন এই ২০,০০,০০০ টাকা মূল্যমানের মামলা আপনি সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের না করে আপনি ভুলক্রমে কোথায় দায়ের করেছেন? ভুলক্রমে হচ্ছে সহকারী জজ আদালতে দায়ের করেছেন। এখন সেই সহকারী জজ আদালতে আপনার মামলাটা আপনি তো ভুল করে সরল বিশ্বাসে দায়ের করেছেন। আমাদের গুড ফেথ এর সংজ্ঞা কোথায় পড়েছি? তামাদিনের ২ এর ৭ দ্বারায়। তার মানে গুড ফেথ কাকে বলে? যেই কাজ অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত সাবধানতার সাথে করা হয়েছে, সেই কাজ গুড ফেথ বা সরল বিশ্বাসে করা হয়েছে। তাহলে ১৪ ধারায় কিন্তু সেই গুড ফেথ এর কথা বলা আছে। তাহলে আপনার মামলাটা কত লক্ষ টাকার মামলা? আপনার মামলাটা হলো ২০,০০,০০০ টাকার মূল্যমানের মামলা। কোথায় আপনাকে ২০,০০,০০০ টাকা মূল্যমানের মামলা দায়ের করতে হবে? ২০,০০,০০০ টাকা মূল্যমানের মামলা দায়ের করতে হবে হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালতে। কিন্তু আপনি ভুল করে সেটা সহকারী জজ আদালতে কি করেছেন? দায়ের করেছেন। এখন সহকারী জজ আদালতে আপনি যে মামলাটা দায়ের করেছেন, এই মামলাটা ২ বৎসর চলল। কত বৎসর চলল? ২ বৎসর। ২ বৎসর পর আপনি বুঝতে পারলেন যে এই মামলাটা সহকারী জজ আদালতে চলবে না। কারণ কি? কারণ হলো এই মামলার বিচার করার এখতিয়ার সহকারী জজ আদালতের নাই। তাহলে এই যে সহকারী জজ আদালতের নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার তো ভুল আদালতে মামলা দায়ের করেছেন। ভুল আদালতে আপনার সময়ও কি হয়ে গেছে? আপনার সময়ও কিল হয়ে গেছে। সময় নষ্ট হয়ে গেছে। তাহলে এরকম পরিস্থিতিতে কি হবে? ভুল আদালতে মামলাটা যতদিন চলবে, একেবারেই ট্রু সেন্স এ আপনি মামলা দায়ের করতেন ৳২০,০০,০০০ মামলা সিনিয়র সহকারী জজ আদালতে। কিন্তু ভুলক্রমে আপনি সহকারী জজ দায়ের করেছেন সেই আদালতে ২ বছর চলেছে। অলরেডি ২ বছর কিল হওয়ার কারণে আপনার তামাদি সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ১৪ ধারায় বলা আছে এখতিয়ারবিহীন আদালতে। তাহলে আপনি মামলাটা কোথায় দায়ের করেছেন? সহকারী জজ। তাহলে সহকারী জজ আদালতের এই মামলার কি নাই? বিচার করার এখতিয়ার নাই। তাহলে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে, হ্যাঁ? কেউ যদি আপনার কোনো কার্য দ্বারা অর্থাৎ কোনো মামলা দায়ের করে তাহলে সেই ক্ষেত্রে ওই ভুল আদালতে যতদিন চলবে, ততদিন সেটা কি হবে? ততদিন তামাদির মেয়াদ গণনা থেকে কি হবে? তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি মামলা দায়ের করেছে, হ্যাঁ? তার অবশ্যই কি থাকতে হবে? তার অবশ্যই সরল বিশ্বাস কি থাকতে হবে? সরল বিশ্বাস থাকতে হবে। তাহলে আমরা যদি একেবারেই ট্রু সেন্স এ বলি,
যে আমাদের ৩ ধারায় বলা আছে। দেখেন মজার বিষয় কি ৩ ধারার সাথে কিভাবে ৫ ধারা এবং ১৪ ধারা রিলেভেন্ট। লিখিত পরীক্ষায় একটা কোশ্চেন হয় যে তামাদি মেয়াদ অন্তে দায়েরকৃত মামলার ফলাফল হলো খারিজ। ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে তামাদি মেয়াদ অন্তে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদি মেয়াদ অন্তে দায়েরকৃত মামলার ফলাফল হলো আদালত সেটা কি করবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। কিন্তু ব্যতিক্রম আছে কোথায়? ব্যতিক্রম আছে ৫ ধারায় এবং ১৪ ধারায়। তাহলে ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তার মানে ৫ এবং ১৪ আপনাকে কি করা লাগবে? ৫ এবং ১৪ আপনাকে আলোচনা করা লাগবে। তাহলে ৫ এ কি বলা আছে? ১৪ তে কি বলা আছে? ৫ এ বলা আছে আপনি যদি আদালতকে স্যাটিসফাই করতে পারেন, তাহলে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত অন্যান্য বিষয়ে আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন। আর ১৪ তে বলা আছে, দেওয়ানি মূল মোকদ্দমার ক্ষেত্রেও আদালত কি করতে পারেন? আদালত সময়সীমা কিন্তু বৃদ্ধি করতে পারেন। যদি আপনার কি থাকে? আপনার যদি গুড ফেথ থাকে এবং আপনি যদি গুড ফেথ এ ভুল আদালতে কি করে ফেলেন? মামলা দায়ের করে ফেলেন। ওকে, আমরা চলে যাব হচ্ছে ৪ ধারায়। ৪ ধারা আমাদের বাকি ছিল। ৪ ধারায় কি বলা আছে? আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, সেই ক্ষেত্রে করণীয় কি? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো আদালত যেদিন খুলবে, সেদিন কি করা যাবে? সেদিন তা দাখিল করা যাবে। আদালত যেদিন খুলবে, সেদিন কি করা যাবে? সেদিন তা দাখিল করা যাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় বলা আছে, জজ সাহেব যদি ছুটিতে থাকেন, সেই দিনটিও কি হবে? সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে কি হবে? আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। তাহলে আপনাদের ৪ ধারা থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসতে পারে যে, আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আদালত যেদিন খুলবে, সেদিন কি করা যাবে? আদালত যেদিন খুলবে, সেদিন তা দাখিল করা যাবে। আর জজ সাহেব যদি ছুটিতে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। এখানে আরেকটা বিষয় আছে, যেগুলো জজ সাহেব ছুটিতে থাক, সমস্যা নেই। কিন্তু আপনার আ জজ সাহেব ছুটিতে সেরেস্তাদার আছে। অর্থাৎ ওই আদালতের দেওয়ানি আদালতের সেরেস্তাদার আছে। তাহলে সেরেস্তাদার যদি থাকে, সেরেস্তাদার নিকট আপনি কি করতে পারবেন? মামলা জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে না। ৬ ধারায় কি আছে? ৬ ধারায় আছে লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা। তাহলে লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা কয়টি? লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা হচ্ছে ৩ টি। কি, কি? পাগল, নাবালক এবং জড়বুদ্ধ। ৬ ধারায় আপনাদের টোটাল ৪ টা সাবসেকশন আছে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় যে বৈধ অপারগতা কয়টি? উত্তর হবে কয়টি? উত্তর হবে ৩ টি। ৬ ধারায় কয়টা সাবসেকশন আছে? ৬ ধারায় টোটাল ৪ টা সাবসেকশন আছে। তাহলে ৬ রেখে বলা আছে যখন কোনো মামলা, কার্যধারা বা ডিক্রি জারির জন্য দরখাস্ত বা আবেদন করার তামাদির মেয়াদ গণনা শুরু হয় এবং ওই সময় ওই ব্যক্তি যদি কি থাকে? পাগল, নাবালক বা জড়বুদ্ধ থাকে। তাহলে সে যতদিন পাগল, নাবালক, জড়বুদ্ধ থাকবে, ততদিন তার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? বন্ধ থাকবে। এক কথায় যদি বলি, ধরেন আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। আপনার কি হয়েছে? আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিন্তু আপনি কি? আপনি হলেন নাবালক বা আপনি পাগল বা আপনি জড়বুদ্ধ অর্থাৎ আপনি আইনগতভাবে অপারগ। তাহলে যতদিন আপনি অপারগতায় থাকবেন, ততদিন আপনার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? ততদিন আপনার তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। তাহলে অপারগতার অপসারণ যেদিন ঘটবে, সেদিন থেকে কি হবে? সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ৬ এর ১ এ যে বিষয়টা বলা আছে, একজন ব্যক্তির মামলা কার্যধারা বা ডিক্রি জারির আবেদন করার অধিকার অর্জন হয়েছে, কিন্তু ওই সময় ওই ব্যক্তি কি? আইনগতভাবে অপারগ। তাহলে সে যতদিন অপারগতায় থাকবে, ততদিন তার তামাদির মেয়াদ গণনা বন্ধ ছিল বলে গণ্য হবে। এখানে একটা উদাহরণ আছে। হ্যাঁ, যে উদাহরণটা আপনাদের আ এমসিকিউ লিখিত ২ টার জন্য ইম্পোর্টেন্ট। যে নাবালক থাকাকালে, আবারও বলতেছি ৬ ধারায় কিন্তু ৪ টা সাবসেকশন টোটাল। ৪ টা সাবসেকশনই আলাদাভাবে পড়তে হবে। এরকম করা যাবে না যে ৬ এর ১ আপনি আপনার মতো পড়লেন, তারপরে ৬ এর ২ পড়লেন না, ৬ এর ৩ পড়লেন বা সবগুলোকে একসাথে মিলিয়ে পড়লেন। এরকম করা চলবে না। এই ৬ ধারায় যে ৪ টা সাবসেকশন আছে যেটাকে মনে করতে হবে আলাদা, আলাদা সেকশন। তাহলে নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের মামলা করার অধিকার প্রাপ্ত হয়।
তাহলে নৌকার ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বৎসর? আমাদের তামাদিনের একটু নোট করে রাখেন। তামাদিনের ৫০ অনুচ্ছেদে বলা আছে। কত অনুচ্ছেদ? ৫০ অনুচ্ছেদে বলা আছে। ৫০ অনুচ্ছেদে কি বলা আছে? নৌকার ভাড়া আদায়ের মামলা। তাহলে নৌকার ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বৎসর? তামাদিনের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী নৌকার ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ হলো ৩ বছর। তাহলে ওইখানে নৌকার ভাড়া, গৃহের ভাড়া, আসবাবপত্রের ভাড়া, সমস্ত ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? সমস্ত ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ হলো ৩ বছর। তাহলে নাবালক থাকাকালে এই যে নৌকার ভাড়া আদায়ের মামলা করার অধিকার প্রাপ্ত হয়, হ্যাঁ? ইহার ৪ বৎসর পর সে সাবালক হয়। এই যে ৪ বৎসর সময় সে নাবালক ছিল, এই সময়টা কি হবে? এই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। সে যেদিন নাবালক থেকে সাবালক হবে, সেদিন থেকে সে ৩ বছরের মধ্যে যেকোনো সময় কি করতে পারবে? যেকোনো সময় মামলা দায়ের করতে পারবে। ৬ এর ২ বলা আছে যে, একটি অপারগতায় থাকাকালীন যদি আরেকটি অপারগতায় পতিত হয়। ধরেন আপনি নিজেই, আপনারা তো সবাই এখন আমাদের সুপরিচিত। কেউ ব্যক্তিগতভাবে মাইন্ড করবেন না। অনেকগুলো উদাহরণ আমি আপনাদেরকে নিজেকে দিয়েই বলবো, আমিও বলবো। আমিও থাকবো আপনাদের সেই গল্পে। ঠিক আছে? দয়া করে কেউ আ অন্যভাবে নিবেন না। তাহলে আপনার ধরেন হচ্ছে আপনার একটা মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিন্তু আপনার যখন মামলা করার অধিকার অর্জন হয়েছে, তখন আপনি কি? তখন আপনি হলেন পাগল বা আপনি নাবালক। আপনি নাবালক থাকালীন আপনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালেই আপনি কি হয়ে গেছেন? আপনি হচ্ছে পাগল হয়ে গেছেন। তাহলে একটি অপারগতায় ৬ এর ২ বলা আছে যে, একটি অপারগতায় থাকাকালীন যদি আরেকটি অপারগতায় পতিত হয়, তাহলে একটি অপারগতায় থাকাকালীন যদি আরেকটি অপারগতায় পতিত হয়, অর্থাৎ আপনি ১ম এ নাবালক ছিলেন, নাবালক থাকাকালেই পাগল হয়ে গেছেন। এই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? এই ক্ষেত্রে উভয় অপারগতা অপসারণের পর কি হবে? উভয় অপারগতা অপসারণের পর তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অদ্যাবধি যতদিন আপনি কি ছিলেন? আপনি নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন। এই সময়টা কি হবে? এই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে। ৬ এর ৩ এ যে বিষয়টা বলা আছে যে ধরেন আপনি ১ম এ নাবালক ছিলেন। নাবালক থাকাকালে আপনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। আচ্ছা ভালো কথা, নাবালক থাকাকালেই আপনি কি হয়ে গেছেন? নাবালক থাকাকালেই আপনি পাগল হয়েছেন। এখন আপনাদের মধ্যে কেউই নাবালক না, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট বুঝেন, হুম? যে আপনারা মারা যাবেন। নাবালকই তো না, আপনারা সবাই সাবালক হয়ে গেছেন। তাইলে ধরেন হচ্ছে ১ম এ আপনি নাবালক ছিলেন। নাবালক থেকে আপনি কি হয়েছেন? নাবালক থেকে আপনি পাগল হয়েছেন। এখন পাগল অবস্থায় মারা গেছেন। তাহলে এই যে মারা গেছেন, মারা যাওয়ার পর, হ্যাঁ? আপনার এই যে সময়টুকু, ১ম এ ছিলেন নাবালক, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় মারা গেছেন। এই সময়টুকু কি হবে? এই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে কি হবে? বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে। তাহলে আমি যখন মারা যাব, তাহলে আমি যখন মারা যাব সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? আমি মারা যাওয়ার পর আমার যে বৈধ প্রতিনিধি আছে তাদের উপর কি হবে? আমার যে বৈধ প্রতিনিধি আছে তাদের উপর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। কোথায় বলা আছে? ৬ এর ৩ এ বলা আছে। আর ৬ এর ৪ এ বলা আছে যে আমি বা আপনি ১ম এ নাবালক ছিলেন, ভালো কথা। নাবালক থাকাকালেই মামলা করার অধিকার অর্জন হয়েছে। হ্যাঁ, দেন আমরা নাবালক থাকাকালেই কি হয়ে গেলাম? নাবালক থাকাকালেই পাগল হয়ে গেলাম। আচ্ছা সেটাও বুঝলাম। এখন পাগল অবস্থায় মারা গেলাম। তাহলে পাগল অবস্থায় যদি মারা যায় কোন সেকশনে পড়ে? ৬ এর ৩ এ পড়ে। এখন আমরা মারা যাওয়ার পর ৬ এর ৩ অনুযায়ী আমাদের বৈধ প্রতিনিধি মামলা করবে। এখন বৈধ প্রতিনিধিও যদি পাগল নাবালক জড়বদ্ধ থাকে, দেখেন ৬ এর ৪ এ বলা আছে যে অপারগ ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরাও যদি অপারগতায় থাকে, অনেকটা হলো কি পাগলের গোষ্ঠী পাগল। ধরেন আমি যখন পাগল ছিলাম তখন আমার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন আমি কবরে চলে গেলাম, মারা গেলাম। এখন আমি মারা যাওয়ার পর আমার যে বৈধ প্রতিনিধি আছে তারাও ধরেন হচ্ছে পাগল। পাগলের গোষ্ঠী পাগল। অনেক হয় এরকম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে পাগলের গোষ্ঠীরা যখন পাগল থেকে সুস্থ হবে বা পাগল থেকে স্বাভাবিক হবে, তখন থেকে তাদের তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আবারও একটু রিপিট করে দিচ্ছি ৬ ধারা। ৬ ধারায় হলো কি বলা আছে? লিগ্যাল ডিসএবিলিটি। লিগ্যাল ডিসএবিলিটি বা বৈধ অপারগতা কয়টি? ৩ টি। ৬ এর ১ ধারায় বলা আছে ১ টি অপারগতার কথা। ৬ এর ২ এর বলা আছে ২ টি অপারগতার কথা। ৬ এর ৩ এ বলা আছে অপারগতা দূর না হতেই যদি মৃত্যু হয়, তাহলে সেই ক্ষেত্রে বৈধ প্রতিনিধির উপর মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আর ৬ এর ৪ এ বলা আছে যে অপারগ ব্যক্তির মৃত্যুর পর
উত্তরাধিকারীরাও অর্থাৎ পাগলের গোষ্ঠী যদি পাগল হয়, তাহলে সেই গোষ্ঠী যেদিন পাগল থেকে সুস্থ হবে, সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। খুবই মজার পড়া। অঙ্ক করে পড়লে একেবারেই মজার পড়া। আর যদি ঠাড়া মুখস্থ করতে যান এগুলো কোনই কিছুই মনে নাও থাকতে পারে। তখন পরীক্ষার হলে একটা প্রবলেম কোয়েশ্চেন আসলো। সেই প্রবলেম কোয়েশ্চেনটা আপনি বুঝতেছেন না। আপনি বুঝতেছেন ৬ দ্বারা থেকে এসেছে। কিন্তু ৬ এর কত থেকে এসেছে সেইটা আপনি বুঝতে পারতেছেন না। তখন কিন্তু আপনি যদি ৬ দ্বারা মেনশন করে আসেন কিছুটা মার্ক পাবেন। আর ধরেন হচ্ছে ৬ এর ৪ থেকে আসেছে। এখন আপনি শুধুমাত্র ৬ দ্বারা মেনশন করেছেন। মার্ক যদি থেকে থাকে ৫ আপনি পাবেন হচ্ছে ২। আর যদি ৬ এর ৪, ৬ এর ৪ই মেনশন করেন, মার্ক যদি থেকে থাকে হচ্ছে ৫, আপনি পাবেন হচ্ছে ৪.৫। কারণ প্রবলেম কোয়েশ্চেন আপনি সঠিকভাবে লিখলে ৫ এ ৫ই দিবে। ৭ ধারাটা হলো একাধিক বাদী বা দরখাস্তকারীর একজনের বা একাধিক জনের অক্ষমতা। তাহলে ৬ ধারায় হলো একজনের অক্ষমতা, আর ৭ ধারায় কি হলো? ৭ ধারায় হলো একাধিক জনের অক্ষমতা। তাহলে একাধিক বাদী বা দরখাস্তকারীর একজনের অক্ষমতা। সাদারায় আমরা একটা গল্প পড়েছিলাম যে আমরা ৩ জন মিলে আমি, আ আ জিয়ারত ভাই এবং হচ্ছে কি নুরুজ্জামান ভাই। ৩ জন মিলে একটা ফার্ম করেছিলাম। আমাদের ফার্মের উদ্দেশ্য কি ছিল? মানুষদেরকে লোন দেয়া। ধরেন আমরা সেই ৩ জনই কি করলাম? একটা লোন ফার্ম করলাম। তাহলে যখন আমরা ফার্ম করি বা কোম্পানি করি আমাদের কোম্পানির একটা কনস্টিটিউশন দিয়েছি। বা আপনার হচ্ছে মেমোরেন্ডাম দিয়েছি যে এখানে আমরা একটা আ বা পয়েন্ট যুক্ত করেছি। সেই পয়েন্টে কি ছিল? যে একজন বা আমাদের মধ্যে যারা আছে, তাদের মধ্যে থেকে একজন বা একাধিক জন যদি অক্ষমতায় চলেও যায়, যিনি সুস্থ আছেন, তিনি কি করতে পারবেন? ওই ফার্মের বা কোম্পানির কার্যক্রম বা দেনাদারকে কি করতে পারবেন? দেনাদারকে দায়মুক্ত করতে পারবেন। তাহলে এরকম যদি কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে, সেক্ষেত্রে একজন বা একাধিক জন যদি অক্ষমতায় চলেও যায়, যিনি সুস্থ আছেন তিনি কি করতে পারবেন? তিনি দেনাদারকে দায়মুক্ত করতে পারবেন। তা আমাদের এখানে টোটাল ৩ টা পয়েন্ট। ১ম পয়েন্টে বলা আছে যে একাধিক ব্যক্তির যদি মোকদ্দমা, ডিক্রি জারির দরখাস্ত বা আবেদন পেশ করার অধিকারী হয়, তাহলে আমরা ৩ জন ব্যক্তি, একাধিক ব্যক্তি, আমি, নুরুজ্জামান ভাই এবং হচ্ছে জিয়ারত ভাই। তাহলে একাধিক ব্যক্তির কি হয়েছে? ডিক্রি জারির বা মামলা করার অধিকার অর্জন হয়েছে। কিন্তু তাদের মধ্যে ধরেন জিয়ারত ভাই এবং নুরুজ্জামান ভাই কি? আপনার সুস্থ। কিন্তু মামুন কি হয়ে গেছে? মামুন পাগল হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে জিয়ারত ভাই এবং নুরুজ্জামান ভাই দেনাদারকে কি করতে পারবেন? দেনাদারকে দায়মুক্ত করতে পারবেন। কেন দায়মুক্ত করতে পারবেন? কারণ এখানে দেখেন একটা কথা বলা আছে যে সম্মতি ব্যতি রেখেই কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে। আচ্ছা এটাকে আমি উল্টার করে দিচ্ছি আপনার আরো সহজ হবে। সম্মতি ব্যতি রেখেই কার্য করার ক্ষমতায় আপনারা হচ্ছে লাল কালি দিয়ে দাগিয়ে রাখতে পারেন এই পয়েন্টে ১ নাম্বার পয়েন্ট যে সম্মতি ব্যতি রেখেই জি। এই যে সম্মতি ব্যতি রেখেই যদি কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে, তাহলে সম্মতি ব্যতি রেখেই যদি কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সম্মতি ব্যতি রেখেই যদি কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে, তাহলে যিনি সুস্থ আছেন তাদেরকে কি করা আছে? তাদেরকে কার্য করার ক্ষমতা প্রদান করা আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা অতিক্রান্ত হতে থাকবে। অর্থাৎ মামুন যদিও পাগল, কিন্তু নুরুজ্জামান ভাই, জিয়ারত ভাই সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা অতিক্রান্ত হতে থাকবে। কেন অতিক্রান্ত হতে থাকবে? কারণ সম্মতি ব্যতি রেখেই কি করা আছে? কার্য করার ক্ষমতা প্রদান করা আছে। আর যদি এরকম হয় যে সম্মতি ব্যতি রেখে দেখেন ২ নাম্বার পয়েন্ট। সম্মতি ব্যতি রেখে যদি কার্য করার ক্ষমতা প্রদান করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সকলের বিরুদ্ধেই কি হবে? সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা কি থাকবে? সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। অর্থাৎ আমি পাগল হয়েছি, নুরুজ্জামান ভাই, জিয়ারত ভাই সুস্থ। যদিও তারা সুস্থ, তারা কি করতে পারবে না? তারা দেনাদারকে দায়মুক্ত করতে পারবে না। কেন দায়মুক্ত করতে পারবে না? কারণ তাদের সেই ক্ষমতা দেয়া নাই। যেহেতু ক্ষমতা দেয়া নাই, সেই কারণে সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। আর সবাই যদি অক্ষমতায় চলে যায়, তাহলে সেক্ষেত্রে অন্তত একজন বা একাধিক জনের অক্ষমতা অপসারণের পর কি হবে? অপসারণের পর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আমরা এখানে ২ টা উদাহরণ পড়েছি। ১ম উদাহরণে বলা আছে যে X একটা ফার্মের নিকট দেনাগ্রস্ত হয় বা হচ্ছে এখানে ক একটা ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। হ্যাঁ? মামুন, জিয়ারত এবং নুরুজ্জামান সেই ফার্মের অংশীদার। এখন আ জিয়ারত এবং হচ্ছে মামুন ২ জন হলো কি? পাগল। তাহলে এই ক্ষেত্রে নুরুজ্জামান ভাই
জিয়ারাত এবং মামুনের সম্মতি ছাড়াই, হ্যাঁ, দেনাদারকে কি করতে পারবে? দেনাদারকে দায়মুক্ত করতে পারবে। কেন দেনাদারকে দায়মুক্ত করতে পারবে? কারণ এখানে কি করা আছে? সম্মতি ব্যতি রেখেই কার্য করার ক্ষমতা প্রদান করা আছে। তাহলে সম্মতি ব্যতি রেখেই যদি কার্য করার ক্ষমতা প্রদান করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সকলের বিরুদ্ধেই তামাদির মেয়াদ গণনা অতিক্রান্ত হতে থাকবে। আর ২য় পয়েন্টে বলা আছে দেখেন যে, সম্মতি ব্যতি রেখে কার্য করার ক্ষমতা প্রদান করা না থাকে। তাহলে সম্মতি ব্যতি রেখে যদি কার্য করার ক্ষমতা প্রদান করা না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা কি থাকবে? বন্ধ থাকবে। আর সবাই যদি অক্ষমতায় চলে যায়, তাহলে সেক্ষেত্রে অন্তত একজন বা একাধিক জনের অক্ষমতা অপসারণের পর তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামীকালকে আমরা হচ্ছে ৮ ধারা থেকে শুরু করব। ইনশাআল্লাহ আমাদের হচ্ছে আপনাদের ব্যাচে সপ্তাহে ৪ দিন এক্টিভিটি থাকবে।